দেখছেন এটিএন নিউজ। আজকের হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে গত ৩রা মে আমরা বিশ্ব গণমাধ্যম দিবস পালন করেছি এবং যে বিশ্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশ ১৬ ধাপ উন্নতি হয়েছে, এটা আমরা সবাই বলছি। এবং এখন সবচেয়ে আলোচনার যে বিষয়টি সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা। এ নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে। একদম শুরুতেই মূল আলোচনার যাবার আগে একটু বলতে চাই আপনাকে যে আপনি এই মুহূর্তে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে আছেন কর্মরত। এর আগে আপনি ছিলেন একজন সাংবাদিক। আপনার কাছে সাংবাদিক হিসেবে কি মনে হয় এখন যে সাংবাদিকতার যে পরিবেশটা সেটা স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উপযুক্ত সময়? জি, আপনাকে ধন্যবাদ। সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন দেখবেন গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের গণমাধ্যমে এক ধরনের অভূতপূর্ব পরিবর্তন লক্ষণীয়। সেটা কোন জায়গাটায় আপনি যদি বিবেচনা করেন, আপনি দেখবেন যে আপনি তো টেলিভিশন মিডিয়ায় কাজ করেন। বাংলাদেশের টেলিভিশনগুলি কোনো ধরনের টকশো বলেন, সংবাদ প্রচার বলেন, এই ধরনের কার্যক্রমের ক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতো। সবসময় কোনো না কোনো গোয়েন্দা সংস্থা, সরকারের কোনো না কোনো দপ্তর, অধিদপ্তর, বা আমি এখন বর্তমানে যে পজিশনে কাজ করি মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস উইং, এই প্রেস উইংয়ের সদস্যরা নানানভাবে গণমাধ্যমকে ডিকটেট করত। এই সংবাদ প্রচার করা যাবে, এই সংবাদ প্রচার করা যাবে না, এই সংবাদের হেডলাইনটা এমন হওয়া উচিত, প্রধানমন্ত্রীর খবর সবার আগে দিতে হবে, এতটুকু জুড়ে দিতে হবে, এই ধরনের ব্যাপার ছিল। আপনি নিজে এক্সপেরিয়েন্স করছেন, আপনার প্রতিষ্ঠান করছে, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের অপরাপর সকল গণমাধ্যম প্রতিষ্ঠান এই জিনিসটা এক্সপেরিয়েন্স করছে গত ৯ মাস ধরে, যে কোনো প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার খবর প্রচার করতেই হবে, বা কোন জায়গায় প্রচার করবে, বুলেটিনের শুরুতেই থাকতে হবে কিনা, বা কী ধরনের হেডলাইন করা যাবে, কী ধরনের হেডলাইন করা যাবে না, বা কোনো প্রতিষ্ঠানে সরকারের কোনো লোক গিয়ে বসে থাকা, ডিকটেট করা নানানভাবে, বা ফোন আসা বিভিন্ন জায়গা থেকে, এই ধরনের কোনো কার্যক্রম হচ্ছে না গত ৯ মাস। কোনো রকম একদমই নির্বিঘ্নে স্বাধীনভাবে গণমাধ্যমগুলি তাদের সাংবাদিকতা করে যেতে পারছে। এটা একটা বড় পরিবর্তন। এখন এখানেও বেশ কিছু কথা আছে। সেই কথার জায়গাটা কি, আপনি দেখুন গত ১৫ বছর বা ১৬ বছর জুড়ে আওয়ামী রেজিমের সময় যেইভাবে সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকতার উপরে নিয়ন্ত্রণ এবং সাংবাদিকদের আপোষ, এটার একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়েছিল। সাংবাদিকদের একটা অংশ যারা নানানভাবে সরকারের সুবিধাভোগী, তারা নিজেরাও নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলিতে সরকারের প্রতিনিধি হয়ে মূলত নিজেদের গণমাধ্যম কিভাবে সেন্সরশিপের মধ্যে রাখা যায় সে জায়গায় ভূমিকা পালন করেছেন। অপরদিকে এক্সটার্নাল যেই ধরনের প্রেশারগুলি সরকারের দিক থেকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দিক থেকে, এগুলি তো ছিলই, এগুলো আমরা সবাই জানি। সুতরাং এই জায়গাটায় আমরা গত ৮ মাসে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানে আমাদের এমন কোনো লোক নাই যেই লোক আমাদের হয়ে ওই গণমাধ্যমকে বলবে যে এই খবর প্রচার করতে হবে, এইভাবে প্রচার করতে হবে, এই ধরনের কোনো ইস্যুস নেই। এখন একটা বিষয় আলোচনায় যেটা সাম্প্রতিক সময়ে এসেছে, যে তাহলে শেখ হাসিনার রেজিমে যারা শেখ হাসিনার ফেসিবাদকে বাঁচিয়ে রাখার জন্য নানানভাবে সহায়ক ভূমিকা পালন করেছে, তার মধ্যে গণমাধ্যম অন্যতম। তাহলে গণমাধ্যমের যেই মানুষগুলি শেখ হাসিনার ফেসিজমকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, তাদের ক্ষেত্রে এই সরকার কি করছে? আমরা এই ধরনের প্রশ্নের মোকাবেলা করতে হয়। কিন্তু সরকারের দিক থেকে একটা জিনিস সরকার বিবেচনা করেছে, যে যেই মানুষগুলি হয় লোভে হোক বা প্রেসারে হোক নানানভাবে ফেসিজমের পুনরুৎপাদন, ফেসিজমের সঙ্গে নিজেদের ঘনিষ্ঠতা বা সাংবাদিকতার সকল ইথিক্যাল ভ্যালুসকে ভুলণ্ঠিত করে তারা এই ধরনের একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, তাদেরও এক ধরনের সুযোগ দরকার। তারা নিজেরা যে একটা পরিস্থিতির কারণে সৎ সাংবাদিকতা বা সঠিক সাংবাদিকতা করতে পারেনি, সেই প্রমাণের সুযোগটুকু তাদেরকে দিতে হবে। সুতরাং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে গত ৮-৯ মাসে অনেক গণমাধ্যম তাদের সেই পুরনো চরিত্র থেকে বের হয়ে এসেছে। আবার কেউ কেউ এখনো বের হতে পারছে না, সুযোগ পেলেই নানানভাবে এমন সব আচরণ করে যাতে সরকার তাদের উপরে একটু রাগ হোক, সরকার তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেই। আমি আপনাকে যদি সুনির্দিষ্টভাবে একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের আমি নাম না বলে বলছি, যে আপনি দেখুন ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন, এখন সেই কোনো নিষিদ্ধ সংগঠনের খবর কি গণমাধ্যম প্রকাশ করতে পারে? পারে না। তারপরও একটি গণমাধ্যম পরিকল্পিতভাবে ছাত্রলীগের খবর প্রকাশ করার মধ্য দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার হয়তো চেষ্টা করছে, আমাদের উপরে আপনারা একটু ব্যবস্থা নিন, এটাকে একটা ইস্যু তৈরি করার হয়তো চেষ্টা। আচ্ছা, আপনি এই কথাগুলো যেটা বলছেন, দায়িত্ববোধের কথাও আপনি সেখানে বলেছেন। যদি এই দায়িত্বশীলতার প্রসঙ্গে আমরা আসি, তাহলে বলতে পারি যে সাংবাদিকের উপরে যে অর্পিত দায়িত্বের কথা বলা হয়, এবং বলা হয় যে সরকার থেকেও কিন্তু একটা চাপ আসে, তো এই দুইয়ের মাঝখানে আসলে কতটা সাংঘর্ষিক বলে আপনার মনে হয়? দেখুন, এই জায়গাটা আমি একটা কথা বলবো, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংবাদপত্রের স্বাধীনতা, এই দুটো যেমন একটা আরেকটার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আঙ্গাঙ্গিভাবে জড়িত,
আরেকটা বিষয় হচ্ছে মুক্ত সাংবাদিকতা বা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ আপনাকে কে দিতে পারবে? রাষ্ট্র দিতে পারবে, নানান অথরিটি আপনাকে হয়তো দিতে পারবে, একটা পরিবেশ নিশ্চিত করা যাবে। কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতা আপনি কতটুকু করবেন এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি যে ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে বিশেষ করে যে ধরনের প্রোপাগান্ডা প্রতিনিয়ত উদ্গীরণ করছে, তো এই ভারতের এই প্রচার মাধ্যমগুলি যে সাংবাদিকতা করছে এটা কি কোনোভাবে দায়িত্বশীল সাংবাদিকতা? তারা কি সাংবাদিকতার মিনিমাম যে সমস্ত ইথিক্স, একটা সংবাদ তৈরির ক্ষেত্রে যে সমস্ত ইথিক্সগুলি আমাদেরকে মেনটেন করতেই হয়, একটা সোর্স ঠিক করা, কার বক্তব্য নিয়ে করছি, ভুক্তভোগীর বক্তব্য আছে কিনা, বা যার বিরুদ্ধে অভিযোগ তার বক্তব্য আছে কিনা, এগুলি তো খুব বেসিক। এই বেসিক তো ভারতের এই সংবাদ মাধ্যমগুলি মানছে না। আবার ভারতের সঙ্গে যখন বাংলাদেশের বিরুদ্ধে এরকম ভয়াবহ প্রোপাগান্ডা নিয়ে হাজির হয়, বাংলাদেশ যখন ভারত সরকারের সঙ্গে বিষয়ে যোগাযোগ করে, ভারত সরকার বলে যে আমাদের গণমাধ্যম স্বাধীন, তাদের উপর আমরা কিছু করতে পারি না। সুতরাং তাদের গণমাধ্যম, ধরুন তাদের সরকার তাদের গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছে, কথার কথা বললাম, যদিও সেই স্বাধীনতা নিয়ে ভারতে প্রচুর বিতর্ক রয়েছে, তো তাদের গণমাধ্যম আমি ধরে নিলাম স্বাধীন। তো স্বাধীন গণমাধ্যম কি দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারছে না। অতএব গণমাধ্যম কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এই সিদ্ধান্তটা গণমাধ্যমকে নিতে হবে। এর মধ্য দিয়েই নাগরিকরা, অর্থাৎ আপনার যে দর্শক, আপনার যে পাঠক, তারা সিদ্ধান্ত নেবে কোন গণমাধ্যমকে তারা অর্জন করবে, কোন গণমাধ্যমকে তারা বর্জন করবে। এই সিদ্ধান্তটা তাদের। আমাদের সরকার মনেই করে না কোনো গণমাধ্যম তার দায়িত্বশীলতার জায়গা থেকে বেরিয়ে এসে যদি সাংবাদিকতা করে সেক্ষেত্রে সরকারের কিছু করার প্রয়োজন আছে। আমরা এই নীতিতে বিশ্বাস করি, কোনো গণমাধ্যম যদি গণমাধ্যমের মতো আচরণ করতে না পারে, নাগরিকরা তাদেরকে বর্জন করবে। অবশ্যই। সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ইতিমধ্যে বলেছেন যে ডিজিটাল আইনে 200 বা তারও বেশি সাংবাদিক খুনের মামলার আসামি, এবং এটা আমাদের সাংবাদিকতা এবং সাংবাদিকদের জন্য আসলে অসম্মানের কারণ, তার একটা বক্তব্য ছিল। আপনি তো একজন সাংবাদিক এবং সরকারের পাশেই রয়েছেন, এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, মাহফুজ ভাইয়ের বক্তব্যের বিষয়টা আপনি যদি বলেন, তুমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাগুলির কথা বলছে সেটা একটা রেফারেন্স হিসেবে এসেছে। সেই আইন তো এখন নেই, সেই পরবর্তীতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে, সেটাও এই সরকার বাতিল করে দিয়েছে। সেই আইনে যে সমস্ত সাংবাদিকরা আসামি হয়েছে সেগুলি অলরেডি বাতিল হয়ে গেছে। উনি আসলে একটা এক্সাম্পল দিতে গিয়ে বলেছেন, যেটা আমি যদি আপনার এটা কমপ্লিট করে দেই, সেটা হচ্ছে যে এই সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্রদের উপর যে, বা ছাত্র জনতার উপর যে নির্বিচারে হত্যা হয়েছে, সেটার ঘটনায় অনেকগুলি মামলা হয়েছে। এই সমস্ত মামলায়ও বেশ কিছু সাংবাদিক আসামি হয়েছেন। এখন দেখুন, এই জায়গাগুলিতে সরকারের কি করণীয় আছে? সরকার কি একটি মামলা করেছে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এখন পর্যন্ত? সরকারের কোনো পর্যায় থেকে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান বা কোনো সাংবাদিক, সংবাদকর্মী কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? একটিও না। কিন্তু একজন নাগরিক যদি মামলা করতে যান, আপনি যদি একটা থানায় যান, মামলা করবেন, এটা আপনার অধিকার। সরকার এই জায়গায় বাধা দিতে পারে না। সরকারের দিক থেকে যে আহ্বানটা জানানো হয়েছে সাংবাদিকদের প্রতি বা গণমাধ্যমের প্রতি, সাংবাদিকদের বিষয়ে যে সমস্ত বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছে, সেই মামলাগুলি তথ্য মন্ত্রণালয়ে জানানোর জন্য, তথ্য মন্ত্রণালয় সেগুলি রিভিউ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করবে। এই জিনিসটা প্রক্রিয়াধীন আছে। অতএব এখানে আপনি যদি এটা ব্লেম করতে চান কোনোভাবে যে সরকার সাংবাদিকদের বিরুদ্ধে 5 আগস্টের পরে বা 8 আগস্টের পরে মামলা করেছে, এটা সত্য নয়। সরকার কোনো সাংবাদিকের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি মামলা করেনি। আবার নাগরিকদের মধ্যে সংক্ষুব্ধ কোনো অংশ যদি কোনো কারণে মামলা করতে যান, সেটাকে সরকার তো বাধা দেওয়ার সেক্ষেত্রে সরকারের কোনো রকম হস্তক্ষেপ নেই। অফকোর্স এটা আইনিভাবে সুযোগ নেই, সরকার সেটা করতে পারে না। আচ্ছা, মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে আমরা যে প্রতিবন্ধকতাগুলো আছে বলে মনে করি, সেক্ষেত্রে আসলে এটা কতটুকু দূর করতে পেরেছে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার? আমরা তো মনে করি আমরা শতভাগ দূর করে ফেলেছি সরকারের দিক থেকে যা করার। মুক্ত গণমাধ্যম নিশ্চিত করার জন্য শুধু সরকারি স্টেক হোল্ডার নয়, এর মধ্যে আমাদের যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিসগুলি থাকবে তাদের অনেক ভূমিকা আছে, গণমাধ্যম মালিকদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখন আমাদের এখানে হয়েছে কি, আমাদের এখানে গণমাধ্যমের চরিত্রটা আসলে ঠিক গণমাধ্যমের চরিত্র যেরকম হওয়া দরকার সেটা নানান কারণে গড়ে ওঠেনি। এই গড়ে ওঠা না ওঠার ফলে আমরা সবসময় আমরা একটা উইন্ডো খুলি, কোনটা আমাদের জন্য সেফ উইন্ডো হবে। আমরা গণমাধ্যম মালিকরা চেষ্টা করে, এতদিন আমার হাসিনার সঙ্গে সখ্যতা ছিল, এখন আমার বিএনপির সঙ্গে সখ্যতা তৈরি করতে হবে, এখন আমার জামাতের সঙ্গে সখ্যতা তৈরি করতে হবে, এখন আমার এনসিপির সঙ্গে সখ্যতা তৈরি করতে হবে, এখন আমার ইন্টারিম গভর্নমেন্টের লোকজনদের সঙ্গে সখ্যতা তৈরি করতে হবে। অথচ গণমাধ্যমের সখ্যতা যে গণমানুষের সঙ্গে তৈরি করার বিষয়, এই বিষয়টা আমাদের মালিকরা অনুধাবন করতে পারেন না। সুতরাং এটা থেকে যদি আমরা বেরোয় আসতে না পারি, এই চিন্তার জায়গা থেকে বেরোয় আসতে না পারি, সরকার একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে যে আপনি স্বাধীনভাবে সাংবাদিকতা করেন। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট গণমাধ্যম ইস্যুতে, স্বাধীন গণমাধ্যমের ইস্যুতে আমরা এতটুকু বলতে পারি যে আপনারা গত 16 বছর নানান কারণে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারেননি। সেলফ সেন্সরশিপের কারণে পারেননি, সরকারের প্রেশারের কারণে পারেননি, নানান কারণে নানান ইস্যুস ছিল, আপনারা পারেননি। আপনারা ভবিষ্যতে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে সমস্ত সরকার আসবে
সে সময় আপনারা স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন কি পারবেন না সেটা আমরা জানি না। আচ্ছা, কিন্তু আমরা এতটুকু নিশ্চিত করতে চাই, ইন্টারিম গভর্নমেন্টের এই সময়টা আপনার মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য সেরা সময়, এটাকে সাংবাদিকরা উপভোগ করবে। আচ্ছা, আমরা এই প্রশ্নটাতে আমি যাব ভেবেছিলাম যে আমাদের আসলে সচরাচর আমরা দেখে এসেছি যে সরকার যে সময় আসে তার পক্ষে আসলে সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রচার করে থাকে। এটা নিয়ে আপনার কাছে আমার আলাদা একটা প্রশ্ন থাকবে, তবে তার আগে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে দর্শক। আমরা হ্যাপেনিং পয়েন্টে আছি, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা কথা বলছিলাম গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা নিয়ে। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আমরা মুক্ত গণমাধ্যমের কথা বলছিলাম বিরতিতে যাবার আগ মুহূর্তে। এখন যদি আমরা বলি যে প্রশ্ন করা নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলে আসছে সামনে, সেক্ষেত্রে অনেকের চাকরিচ্যুতি খবরও শোনা যাচ্ছে। এই জিনিসটা আসলে আপনারা কতটুকু সমর্থন করেন? ওকে, আমি যদি আমার আগের আলোচনাটা যেখানে রেখেছি সেখান থেকে জাস্ট একটু কন্টিনিউ করি, যেটা বলা খুব জরুরি আমার কাছে মনে হয়। যেটা আমার ইচ্ছা আছে যে আমি এই অ্যাসাইনমেন্ট শেষ করে আমি আবার সাংবাদিকতায় ফিরবো। আপনি সাংবাদিকতার সঙ্গে সরাসরি এখন সম্পৃক্ত আছেন, তো আমার কাছে মনে হয় কি, তো আমরা তো মানে আমরাই তো শেষ নয়, আমাদের নেক্সট জেনারেশন থাকবে, আমাদের সন্তানরা থাকবে। হ্যাঁ, তাদের কাছে আমাদের এক ধরনের জবাবদিহিতার জায়গা আছে সাংবাদিক হিসেবে। আমার সন্তানরা যদি কখনো আমাদেরকে জিজ্ঞেস করে যে আপনি তো তুমি যখন শেখ হাসিনার স্বৈরাচারী রেজিম ছিল সে সময় তুমি সাংবাদিকতা স্বাধীনভাবে করতে পারোনি, ওকে মেনে নিলাম। তুমি তারপরে যখন পলিটিক্যাল রেজিম এসেছে তারাও হয়তো করতে দেয়নি, করতে পারোনি, কিন্তু যে সময়টা ফ্রি জার্নালিজমের সময় ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময়, সেই সময় তুমি কেন করোনি? সুতরাং আমাদের অন্তত আমাদের পরবর্তী জেনারেশনের কাছে জবাব দেওয়ার জন্য হলো আপনি সব ভয়কে উপেক্ষা করে করুন, এবং মাথায় রাখুন এই সরকার দুর্বল, এই সরকার, আপনি সরকারের বিরুদ্ধে অনেক কিছু লিখবেন, সরকার আপনাকে কিছু বলবে না। আপনি লেজিটিমেট ওয়েতে আপনি জার্নালিজমটা করেন। আমরা এই জায়গায় অত্যন্ত দুর্বল, সরকারকে দুর্বল দুর্বল বলে না মানুষ নানানভাবে, আমরা সত্যিকার অর্থে অনেক দুর্বল। আমরা আপনাকে কিচ্ছু বলবো না, আপনি একদম আমাদের সকল অন্যায় অপকর্ম যা চোখের সামনে পড়বে সব লিখবেন। এটা না করলে আমাদের কি ক্ষতি হবে না হবে, দেশের কি ক্ষতি হবে না হবে, তার চেয়ে আপনি আপনার পরের জেনারেশনের কাছে চোখ দেখাতে, মুখ দেখাতে পারবেন না। আর আপনি প্রশ্ন নিয়ে যেটা বলছেন, দেখুন আপনি একটা বিশেষ ঘটনাকে ইঙ্গিত করছেন আমি যতটুকু বুঝি। সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাদের সংস্কৃতি উপদেষ্টার প্রেস কনফারেন্সে 3 জন সাংবাদিক তাদের অপিনিয়ন দিয়েছেন, আমি প্রশ্ন বলতে পারছি না। 3 জন সাংবাদিক তাদের অপিনিয়ন দিয়েছেন। সেই অপিনিয়নের বিষয়ে তাদের মূল কথা ছিল যে তারা চাচ্ছে যে শেখ হাসিনাকে খুনি বলা যাবে না। জাতিসংঘ স্বীকৃত খুনি, জাতিসংঘ যাকে খুনি হিসেবে সার্টিফাই করেছে, সেই খুনিকে খুনি বলা যাবে না, এই ধরনের এক ধরনের আপত্তি ছিল। এই ধরনের আপত্তি একজন সাধারণ মানুষের, একজন সাংবাদিকেরও থাকতেও পারে, কিন্তু সেটা কখনো প্রেস কনফারেন্সের প্রশ্নে নয়। সেটা আপনি আপনার অপিনিয়ন লিখুন, আপনি আপনার নিজস্ব প্ল্যাটফর্মে বা আপনি টেলিভিশনের টকশোতে যেখানে আপনার অপিনিয়ন দেওয়ার সুযোগ আছে সেখানে আপনি বলুন। প্রশ্ন হতে হবে প্রশ্ন। সেই প্রেস কনফারেন্সে ওই সাংবাদিকরা যে বিষয়টা উত্থাপন করেছেন সেটা কোনো প্রশ্ন নয়, অপিনিয়ন। তারপরেও সংস্কৃতি উপদেষ্টা তার অবস্থান থেকে যতটুকু পরিষ্কার করা দরকার, উনি যেভাবে ব্যাখ্যা করা দরকার সেটা ব্যাখ্যা করেছেন। ওই ঘটনার সঙ্গে সরকারের সম্পৃক্ততা ওই প্রেস কনফারেন্স পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা দেখলাম যে 3 জন সাংবাদিক নিজ নিজ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত হয়েছেন। আনফরচুনেটলি এটাও খুব সহজ যে আপনি ইঙ্গিতটা সরকারের দিকে করা, সরকারি এদেরকে চাকরিচ্যুতের পেছনে ভূমিকা রেখেছে কিনা। সরকারের দিক থেকে আমরা পরিষ্কার করে বলেছি সরকারের ন্যূনতম কোনো ধরনের সম্পৃক্ততা এই সমস্ত কাজে নেই, সরকার করেনি। বরঞ্চ যারা আপনারা না জেনে এই জায়গায় সরকারকে অভিযুক্ত করার চেষ্টা করছেন, তারা এখানে যে মূল দায়ী প্রতিষ্ঠানগুলির মালিকরা, তাদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন। আপনারা এই মালিকদেরকে প্রশ্ন করুন কেন তারা এই সাংবাদিকদেরকে চাকরিচ্যুতি করেছে। সরকারের কোনো জায়গা থেকে বলেছে? বলেনি। এবং আপনাকে এতটুকু বলতে চাই, বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে একজন মালিক তার কর্মীর চাকরি যে কোনো সময় চাকরিচ্যুত করতে পারেন, কিন্তু কন্ডিশন হচ্ছে তাকে আপনার তার ন্যায্য পাওনাদি বুঝিয়ে দিতে হবে। এই সাংবাদিক বন্ধুরা যারা চাকরি হারিয়েছেন তারা যদি তাদের ন্যায্য পাওনা বুঝে না পান, এবং সেক্ষেত্রে যদি তারা সরকারের সহযোগিতা চান, সরকার সহযোগিতা করতে প্রস্তুত। এবং আমরা এটা আবারও নিশ্চিত করছি, এই ধরনের চাকরিচ্যুতির ঘটনা, কোনো জায়গায় কাউকে চাকরি দিতে হবে, কারো চাকরি খেয়ে নিতে হবে, এই ধরনের কোনো ঘটনার সঙ্গে সরকার সম্পৃক্ত নয়। আচ্ছা, সংস্কারের ক্ষেত্রে আসতে চাই। সংস্কারের রূপরেখায় সাংবাদিকের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তাটুকু কতটুকু চাওয়া হয়েছে আসলে? দেখুন, এটার একটু ব্যাকগ্রাউন্ডে বলি, যেহেতু আপনি শুরুতে বলেছেন যে আমি নিজে একজন সাংবাদিক হিসেবে কাজ করেছি দীর্ঘদিন।
তো সাংবাদিককে পারচেস করা খুব সহজ হয়ে যায় যখন তার মৌলিক যে কাজ সাংবাদিকতা সেটা খুব সস্তা হয়। আপনার শ্রমটা যখন অনেক সস্তা হয়ে যাবে, আপনার অর্জিত বৈধ আয় দিয়ে যখন আপনার চলতে, আপনার সংসার চালাতে খুব কষ্ট হয়ে যাবে, তখন আপনাকে যে কারোর জন্য পারচেস করা খুব সহজ হয়ে যাবে। তো ফেসিবাদের একটা ফর্ম, স্বৈরাচারের একটা ফর্ম হচ্ছে সাংবাদিকদেরকে ফর্মাল ওয়েতে আর্থিকভাবে দুর্বল রাখা। এতে করে সে সবসময় এক ধরনের অসহায়ত্বের মধ্যে থাকবে, ফিনান্সিয়াল ইনসিকিউরিটির মধ্যে থাকবে। এই ফিনান্সিয়াল ইনসিকিউরিটি যে কোনো স্বৈরাচারী চিন্তাভাবনা যারা করেন তাদের জন্য একটা সুবিধা। তারা শুরু অল্প কিছু টাকা পয়সা দিয়ে সাংবাদিকদেরকে, আমরা যেটা দেখেছি আর কি, যে অল্প লোভেও সাংবাদিকরা কাতর হয়েছে। হ্যাঁ, সাংবাদিকদেরকে আটকে রাখা গেছে। আবার যাকে এই সমস্ত লোভে ইয়ে করে প্রলুব্ধ করে সম্ভব হয়নি তাকে নানানভাবে হুমকি দিয়েছে, নানানভাবে সাংবাদিকদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। তো এখন এই যে বাস্তবতা, এই বাস্তবতার মধ্যে সাংবাদিকতা, আপনি যদি ট্রু জার্নালিজমটা আসলে সাংবাদিকদের কাছ থেকে চান, তাহলে তাদের এই জায়গাটাকে আপনি নিশ্চিত করা, তার ফিনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করা ছাড়া আপনার প্রতিষ্ঠান চালানোর আসলে কোনো অধিকার নেই। আচ্ছা, আপনি একটা গণমাধ্যম প্রতিষ্ঠান চালাবেন, আপনি শত শত সাংবাদিক, গণমাধ্যম কর্মী সেখানে নিয়োগ দিবেন, নিয়োগ দিয়ে তারপর তাদেরকে ছেড়ে দিবেন, তাদের পারিবারিক কোনো নিশ্চয়তা নাই, তাদের সংসার কিভাবে চলবে, তার সন্তান কিভাবে স্কুলের খরচ চালাবে, এ ধরনের নিশ্চয়তা নেই। এটা তো অপরাধ। সুতরাং আপনাকে যদি প্রতিষ্ঠান চালাতে হয়, ন্যূনতম কিছু ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে। সেজন্য গণমাধ্যম বিষয়ক যে সংস্কার কমিশন, সেই সংস্কার কমিশন সাংবাদিকদের ন্যূনতম বেতন কি হবে সেটা একটা তুলনামূলক জায়গায় বিসিএস ক্যাডারের যারা এন্ট্রি লেভেলে থাকেন, জার্নালিজমের যারা এন্ট্রি হয়, তাদের জন্য ওই সামঞ্জস্যটা নিয়ে আসা যায়, সে ধরনের একটা প্রস্তাব করেছে। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে গণমাধ্যমগুলির প্রতিষ্ঠান থেকেও। আনফর্চুনেটলি একটা কথা যদি আমি বলি আপনাকে, আমি একজন সংবাদকর্মী হিসেবে যদি আপনাকে বলি, খুব দুঃখজনক ঘটনা হচ্ছে আমাদের সাংবাদিকদের যে সমস্ত সংগঠনগুলি আছে, এই সংগঠনগুলি না সাংবাদিকদের অধিকার নিয়ে খুব বেশি একটা আসলে সোচ্চার নয়। আচ্ছা, এটা দুর্ভাগ্যজনক। আপনি যদি নাই কান্না করেন, আপনার জন্য কি? এখন আমরা তো এখানে সরকার এটা ফিল করে বলে সরকারের কাছে একটা প্রস্তাবনা এসেছে, সরকার সেটাকে দ্রুত বাস্তবায়ন কিভাবে করা যায় সেটা নিয়ে এগোচ্ছে। কিন্তু আপনার পার্টি তো এখানে মালিক গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আপনার একজন মালিককে আমরা দেখছি যে আপনি 20টা 30টা গণমাধ্যম খুলে বসছেন, একজনের 6-7টা করে টেলিভিশন, 5টা টেলিভিশন। আমরা দেখেছি যে একজন লোক 14টা টেলিভিশনের লাইসেন্স চেয়েছে শেখ হাসিনার সময়। তাহলে আপনি একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে ঠিকমতো বেতন দিচ্ছেন না, তাদেরকে ঠকাচ্ছেন নানানভাবে, আপনি আরো প্রতিষ্ঠান এগুলি খুলছেন কেন? একদমই তাই। অপসাংবাদিকতার প্রভাব আসলে বেড়ে চলেছে। এটা থেকে বের হবার উপায়টা আসলে কি? সেই সাথে আমি যদি আরো একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন সামাজিক মাধ্যম আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে অনেকে এখন সাংবাদিক হয়ে যাচ্ছেন। এটা মূল সাংবাদিকতার জন্য কতটা হুমকি? দেখুন, এখানে আমি আপনাকে একটা আমাদের জন্য যেটা বিপদের কারণ হয়েছে আমরা বলবো, সেটা হচ্ছে আমরা প্রথমত এই সরকার মনে করে মত প্রকাশে কোনো ধরনের ব্যারিয়ারের পক্ষে আমরা নই। কোনো ধরনের কোনো ফর্মে, আপনি ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, টেলিভিশনে বলেন, নিউজ পেপারে বা অনলাইন নিউজ পোর্টালেই বলেন, কোনো জায়গায় নয়। তাহলে আপনি কমপ্লিটলি একটা পরাধীন অবস্থায় ছিলেন, কমপ্লিটলি একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে ছিলেন। সেখান থেকে যখন অল অফ এ সাডেন আপনাকে বলে যে আপনি ওপেন, তখন এর কিছু মিসইউজ ইমিডিয়েটলি হবে। সেই মিসইউজের ভিকটিম হবে যারা আসলে ওপেন করে দিয়েছে, যারা এই সুযোগটা তৈরি করে দিয়েছে তারা। সেজন্য আমরা এখন ভিকটিম হচ্ছি কোনো কোনো ক্ষেত্রে। প্রচুর মানে অপপ্রচারের মোকাবেলা আমাদেরকে করতে হচ্ছে। সুতরাং আপনি যখন ধরেন একটা জিনিস খেয়াল করেন, অপপ্রচার কত কত ফর্মে হয়। আমি আপনাকে জাস্ট একটা লেটেস্ট এক্সাম্পল দেই। সেটা হচ্ছে ধরেন, খুব ডিটেইলে গেলাম না, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখান দিয়ে করিডোর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা একটা অপপ্রচার ছাড়া কিছু নয়। আরেকটা জিনিস আপনি দেখুন, বেগম জিয়া যখন ট্রিটমেন্টের জন্য লন্ডনে গেছেন, আপনার মনে থাকবে সে সময় বাজারে খুব চাউর হয়েছে যে -2 হয়ে গেল। হ্যাঁ, তো সেই বেগম জিয়া দেশে ফিরেছেন, চিকিৎসা নিয়ে উনি সুস্থ আছেন। উনি বাংলাদেশের ডেমোক্রেটিক পলিটিক্সের জন্য একটি আইকনিক ফিগার। সো আমরা কোনো কিছুকে যখন ইমিডিয়েটলি একটা 2-2 4 মেলানোর চেষ্টা করি বা হুট করে একটা কিছু বলে ফেলার চেষ্টা করি, ফেসবুক আছে একটা স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, আমরা চাই মানুষের এই স্বাধীনতাটুকু থাকুক,
কিন্তু এইটার যে ইমিডিয়েট হলে যেটা হয়, আমি যেটা বলছি যে আপনি যে জিনিসে অভ্যস্তই ছিলেন না, হঠাৎ করে সেই স্বাধীনতা পাওয়ার ফলে যে ঘটনাটা ঘটাচ্ছেন সেটার ভিকটিম এই সরকারই হচ্ছে। তারপরও সরকার মনে করে এই স্বাধীনতাটুকু থাকুক। অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হওয়ার জন্য। জি, থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতা নিয়ে। আজকে হ্যাপেনিং পয়েন্টে এ পর্যন্তই। আমরা নিশ্চয়ই আগামী পর্বে আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটি নিউজের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।